এই খাটটা আমার দাদার, এই খাটেই সালমান শাহর জন্ম। এইগুলা কিন্তু ধোয়া হয় নাই, এইগুলা তার ব্যবহারের জিনিসপত্র, বুঝছেন, ধুই নাই, শুটিং করে এসে খুলে রাখছিল। হি ওয়াজ এ স্টাইলিশ বয়, ভেরি ভেরি স্টাইলিশ বয়। টাকা নেই দিয়ে। বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ, যার চলচ্চিত্রের ক্যারিয়ার ছিল মাত্র 3 থেকে 3.5 বছরের, কিন্তু ক্যারিয়ারটা 3 থেকে 3.5 বছরের হলেও বাংলা সিনেমায় তার যে অবদান, এটা এখনো যুগের পর যুগ ধরে মানুষ মনে রাখছে। আর সালমান শাহ মানেই অনেক কিছু, সালমান শাহ মানেই বাংলা সিনেমা, সালমান শাহ মানেই বাংলা চলচ্চিত্র। আপনি তো এই যে সালমান শাহের সবকিছু এত সুন্দর করে ধরে রেখেছেন, হ্যাঁ, মানে এখানে এই রুমটাতে কি সালমান শাহ থাকতেন? এই রুমেই তার জন্ম, আসলে এখানেই থাকতো। সালমান শাহের প্রসঙ্গে যাওয়ার আগে, হ্যাঁ, আমি জানতে চাইবো যে পারিবারিকভাবে আপনাদের কি আর কেউ ছিলেন চলচ্চিত্রে বা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, বা মানে উনি কিভাবে আসলেন চলচ্চিত্রে? আচ্ছা দেখেন, ভারতবর্ষের সাথে দেশ যখন 2 ভাগ হয়, তখন এইটা পূর্ব পাকিস্তান, ওইটা পশ্চিম পাকিস্তান। তখন পূর্ব পাকিস্তানে আর্মি গঠন করার জন্য ডাক দেওয়া হয়। আমার বাবা প্রথম আর্মি বেচে যোগ দেন। দেওয়ার পরে ওইখানে আইয়ুব খান তখন ছিলেন ফিল্ড মার্শাল। আইয়ুব খানের সাথে আমার বাবার একটা খুব ভালো সখ্যতা হয়ে যায়। আইয়ুব খান বাবাকে খুব স্নেহ করতেন। তো কোনো এক পর্যায়ে বাবা যখন ক্যাপ্টেন হন, তখন একটা গন্ডগোল হয় বিহারি ভার্সাস বাঙালি সৈন্যদের সাথে। তখন বাবাও জড়ায় যান ওইটাতে। তা আইয়ুব খান দেখে বাবারে বলছেন যে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে তুমি রেজিগনেশন লেটার দাও, আমি তোমাকে সেভ করতেছি। আর কোথায় তোমাকে দিব সেটা আমি জানি, তুমি আজই আমাকে রিজাইন দাও। তো বাবা রিজাইন দিয়েছেন। দেওয়ার পরে বাবাকে বলছে বাড়ি যাও গিয়া। বাবা বাড়িতে চলে আসার পরে উনি আবার স্পেশাল অর্ডার দিয়ে লোক মারফতে বাবাকে পোস্টিং দিয়েছেন পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রথম 5 তারা হোটেল, যেটা তখন শেরাটন, সোনারগাঁ এগুলা ছিল না। এখন যেটা পিজি হসপিটাল, ওইটা শাহবাগ হোটেল ছিল। তাই নাকি? হ্যাঁ, ওইটার দায়িত্ব আমার বাবাকে দেন। বাবা ওইখানে দায়িত্ব নেওয়ার পরে ওইখানে শের বাংলা, ফজলুল হক, জহির রায়হান, যত আছেন, জব্বার খান সাহেব, সবাই গিয়ে আড্ডা মারতেন। এখন যেরকম সোনারগাঁয়ে গিয়ে সবাই আড্ডা মারেন, ওখানে আড্ডা মারতেন। তো বাবারা 2-4 বন্ধু মিলে হঠাৎ একদিন প্রশ্ন তুললেন যে আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, হ্যাঁ, আমাদের বাংলা সব কিছু, বাংলা সিনেমা নাই কেন, উর্দু কেন, উর্দু সিনেমা কেন? তখন ওনারা মিলে, আমার বাবা সহ ওনারা মিলে প্রথম যে সিনেমা, যেটা পূর্ব পাকিস্তানের ইতিহাসে মুখোমুখুশের ছেঁড়া পাতা, এই মুখোমুখুশ সিনেমাটা আমার বাবা ওনার বন্ধুদের নিয়ে এটা উপহার দেন বাঙালি জাতির, বাংলা ভাষার সর্বপ্রথম বাংলা সিনেমা। এই দেখেন, এটা আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আর এটা যে আমার বাবার হাতে যেটা, এটা এখন আমার কাছে, এই পিস্তলটা, এটা এবং এটা অরিজিনাল। তাই নাকি? এই পিস্তলটা বাবা যখন রিজাইন নেন আর্মিতে, আইয়ুব খান ওনার কোমর থেকে খুলে বাবাকে গিফট করছিল যে এইটা রাখো তোমার কাছে। আর এইটা নিয়ে প্রথম বাংলা সিনেমায় আমার বাবা অভিনয় করেন। আচ্ছা আচ্ছা, একটু আমি পিস্তলকে ধরে দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। ও বিষ্ণু, ওয়েট, অনেক ওয়েট। ইয়েস, মেড ইন স্পেন, এক্সট্রা। আমার পরে আর আমার মনে হয় না কেউ এটা রাখবে, জাদুঘরে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝছেন, চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রের প্রথম ইতিহাসের সাক্ষী। এটা আমার বাবা। অনেকে দেখলে মনে করে এটা কিশোর কুমার, চেহারা কিন্তু অনেক মিল কিশোর কুমারের সাথে, অনেক মিল। আর এটা হচ্ছে আমি। আমাকে দেখলে অনেকে বলে যে কার মতো, আমাকে বলুন তো, উত্তম কুমার, রাইট। এটা আমার বিয়ের মনে হয় 1 সপ্তাহ পরে এই ছবিটা তোলা। আমরা 9 জন ভাই বোন, সবার বড় হচ্ছেন সালমান শর্মা, এবং 9 জনের 9 জনই কিন্তু আর্টিস্ট। সালমান শর্মা নাচ, গান, মেজ বোন দুলুয়াপা এখন কাতার আছেন, উনি এসরাজ বাজাইতেন। 3 নম্বর বোন তিলুয়াপা এখন আছেন আমেরিকাতে, উনি তবলা বাজাইতেন, গিটার বাজাইতেন। ওনার ছোট আমার বড় ভাই বুলবুল ভাই তবলা এবং গিটার বাজাইতেন। আমি ছিলাম ভীষণ দুষ্টু, আমিও টুকটাক জানি এবং জানতাম। আমার ছোট 2 বোন মলি, ঝিলু, ওরাও আর্টিস্ট। ছোট ভাই জগলু,
সেও আর্টিস্ট এবং নামকরা একজন ফটোগ্রাফার, বাহ। গোল্ড মেডেলিস্ট। তার মানে হচ্ছে সালমান শাহ যে আপনাদের পরিবারের প্রথম আর্টিস্ট তা না, এইটা হচ্ছে একেবারে রক্তে পাওয়া, রক্তে পাওয়া, সেখান থেকেই হচ্ছে তার। প্লাস সে আমার বাবার কাছ থেকে উৎসাহ পাইছে, তার মার কাছ থেকে অনেক কিছু শিখছে। আমাদের হচ্ছে বাঙালি যে সংস্কৃতি বা বাঙালি যে কালচার, সেখানে হচ্ছে মামা ভাগনা এই সম্পর্ক আলাদা একটা বন্ডিং থাকে। হ্যাঁ, এই সম্পর্কটাই আলাদা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি আপনার আর সালমান শাহের একটা মানে মামা ভাগনার ওই রকম একটা সম্পর্ক ছিল নাকি বিষয়টা? এই যে এত সুন্দর করে তার সবকিছু আপনি স্মৃতিগুলো ধরে রেখেছেন বা এটার। দেখেন, আমার এখনো মনে আছে আমি তখন ছোট পড়তে বসছি, সকালবেলা বাবা ডেকে আমারে বলছেন যে যাও তোমার ডাক্তার চাচিনি নিয়ে আসো। আমি যা মুমতাজ বেগম ছিলেন ডেকে নিয়ে আসছি। এরই ঘন্টা খানেক পরে বারান্দা থেকে খবর পাইলাম যে বড়াপার একটা ছেলে হয়েছে, তার নাম এরপরে রাখা হইলো, আকিকা হইলো, রাখা হইলো শাহরিয়ার চৌধুরী ইমন। খুবই ভালো সম্পর্ক ছিল সবার সাথেই। আমি ছিলাম দুষ্টা, আর সে ছিল মিষ্টি দুষ্টা। আচ্ছা, বুঝছেন, মিষ্টি দুষ্টা, মানে দুষ্ট, কিন্তু দুষ্টামিটা ধরা যেত না। না, ধরা যেত না। এবং খুবই মেধাবী ছিল, তার বাপ মায়ের মতো খুবই জ্ঞান ছিল, তার মেধাবী ছিল। এই রুমেই তার জন্ম, এই খাটেই তার জন্ম। বড় হওয়ার পরে সে যখন আসতো তখন এই রুমেই থাকতো, সে এইখানেই তার বেড়ে ওঠা, বড় হওয়ার পরে তার বাবার চাকরির সুবাদে, উনি তো প্রথমে ম্যাজিস্ট্রেট ছিলেন, পরে এডিসি হয়ে রিটায়ার্ড করছেন, আর বড় বড় অনেক চাকরি করছেন। সে কুমিল্লা, চিটাগাং, নোয়াখালী, বগুড়া, খুলনা, অনেক জেলায় তার বাবার পোস্টিং ছিল, ওইসব জায়গায় গেছে। 1986-এ আমি তখন প্রথম যাই দেশের বাইরে। লন্ডন যাই, কানাডা যাই, আমেরিকা যাই, ঘুরে আসি। আর এসে 1987-এ ফাইনালি আমি আমেরিকায় যাওয়ার জন্য চলে যাই, বউ আর আমার বড় ছেলে, মানে একেবারে পার্মানেন্টলি। পার্মানেন্টলি। এরপরের থেকে তার সাথে সে যে সিনেমায় গেল, এইটাতে তার মার অবদান। আমি তখন আমেরিকায় কিন্তু অর্ডার দিত, মামা আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে। যেমন আমি আপনাকে দেখাই, যেমন তার একটা আমেরিকান ফ্ল্যাগ লাগবে, বুঝছেন, এবং এটা কোন সিনেমায় ব্যবহার করছে সেটা আপনারা জানেন। তার মানে এটা আপনাকে দিয়ে তখন আমেরিকা থেকে আনানো হয়েছে, এটা সিনেমার প্রপস হিসেবে। হ্যাঁ, এখনো তার গন্ধ আছে এইগুলা কিন্তু ধোয়া হয় নাই, এইগুলা তার ব্যবহারের জিনিসপত্র, বুঝছেন, ধুই নাই, শুটিং করে এসে খুলে রাখছিল। তার মানে এখানে যা কাপড় চোপড় রাখা আছে সবই সালমান শাহ। হ্যাঁ, সবই তার। আমি একজন চিত্র পরিচালককে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কতগুলা কাপড়ের প্রয়োজন হয় সিনেমায়। তখন উনি বলছিল যে ও বহু কাপড়ের প্রয়োজন হয়, কিন্তু আমরা সালমান শাহরে আমরা কাপড় দিতে পারি নাই। আচ্ছা, আমরা টাইও দিতে পারি নাই। সে তার পছন্দ মতো সে তার নিয়ে আসতো। তার সব কাপড় উনি নিয়ে আসতেন। হ্যাঁ, সে তার নিয়ে আসতো তার পছন্দ মতো। তার মা আইসা মারা জিজ্ঞেস করতো যে মা এই সিনেমায় আমার এই জিনিস লাগবে, কিরকম হবে না হবে, মাই সব ব্যবস্থা করে দিতেন। আচ্ছা আচ্ছা। মার ছেলের মধ্যে একটা বন্ডিং, বন্ধুত্ব। সে প্রথমে টিভিতে আপনার কোকোকোলার অ্যাডভার্টাইজ, তারপরে আপনার মডেলিং, এগুলা করছে, গান গাইতো, গলার আওয়াজ ইয়েটাও ছিল, কণ্ঠটাও ছিল খুবই চমৎকার তার, সে নিজে গান গাইতো। তো এই যে সালমান শাহ এত ফ্যাশনেবল ছিলেন, হ্যাঁ, মানে এটা মানে ওই সময় যে ফ্যাশন উনি করতেন, যেগুলো হচ্ছে এখনো ওই ট্রেন্ডেই চলতেছে, এটা কিভাবে, মানে এটা কি মানে তার আইডিয়া থেকেই সবকিছু হতো? না, আমি বললাম না যে আমার বাবা খুবই উদার ছিলেন এবং সাংস্কৃতিক মনা ছিলেন। হ্যাঁ, আমরা জাতিগতভাবে আমরা তো মুসলিম, আমাদের ধর্মকর্ম ছিল যেমন, সমাজকর্মও ছিল তেমন, সাংস্কৃতিক কর্মও ছিল তেমন, বুঝছেন। ভাই বোন আমরা যেখানেই যেতাম ইনশাল্লাহ তৎকালীন সময় ছোটবেলা আমরা ফার্স্ট হইতাম, আর যেখানে যেতাম। তো এইগুলা থেকে যেমন ছোটবেলা সে দেখতো তার মা এখানে হারমোনিয়াম বাজাচ্ছেন, গান গাচ্ছেন, মেজ বোন এসাজ বাজাচ্ছেন, আরেকজন গিটার বাজাচ্ছেন, বাসার মধ্যে পারিবারিক যে অনুষ্ঠান আদি, এইগুলা থেকেই তার উৎসাহ বেড়ে ওঠা। এবং আমি তো শুনেছি যে মানে সালমান শাহ যে স্টাইল করতেন বা যে ফ্যাশন, মানে যতটুকু সচেতন ছিলেন, ফ্যাশন সচেতন, হ্যাঁ, মানে অনেক সময় নাকি শাহরুখ খানও তাকে ফলো করতো, মানে ফ্যাশনের দিক দিয়ে আর কি। তা ঠিক, সে তো ইন্ডিয়াও গেছিল, শাহরুখ খান তারে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াইছে,
এবং শাহরুখ খানেরও ইচ্ছা ছিল যে ভবিষ্যতে আমি সালমান শাহরে নিয়ে প্রস্তাব ছিল যে ছবি করার। এই যে বিভিন্ন সিনেমায় তার ব্যবহারিক টুপিগুলা, এই টুপিগুলো উনি কোথা থেকে কালেক্ট করতেন, মানে এগুলো সংগ্রহ করতেন কিভাবে, মানে বাংলাদেশ থেকেই নাকি? না, বেশিরভাগ বিদেশ থেকে। আমি পাঠাইতাম, আমার বড় ভাই উনি লন্ডন থেকে পাঠাইতেন, সে যখন যাইতো সিঙ্গাপুর ব্যাংকক যাইতো, বিভিন্ন দেশে যাইতো, সে কালেক্ট করতো এইগুলা। আপনি কি খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন নাকি কাপড় চোপড় কিনতে, কোনটা? খাওয়া দাওয়া এবং গাড়ি, কাপড় চোপড়, এই তিনটাই তার শখ ছিল। এটা আবার তার সালমান শাহ, ওইখানে নামও লেখা আছে এবার খোদাই করে 1994 এর। হ্যাঁ, এটা তার ব্যবহারিক জিনিস, পারফিউম। যে পারফিউম আছে এখনো, স্মৃতি হিসাবে রাখছি। 2025 সালে এসব জেনারেশন বাই জেনারেশন সালমান শাহের নাম সবাই জানে, সালমান শাহকে সবাই চিনে। এইটার পিছনের ইয়েটা কি, আপনার কি মনে হয়? দেখেন, আমার কাছে সে কিংবদন্তি না, মহানায়ক না, আমার কাছে আমার ভাগনা এবং ইমন। সালমান শাহ না? হ্যাঁ, তার ভক্তবৃন্দ, দেশবাসী তারে মহানায়ক বানাইছে। তার কর্মে, মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্মে তার পরিচয়, তার পরিচয়। সালমান শাহর কর্মে তার পরিচয়। সে যখন মুভি করতো, সিনেমা করতো, আমার এখনো মনে আছে, আমি কোনো এক সাল ধরেন আমি আমেরিকার থেকে আসছি, তো আইসা ঢাকায় উঠছি, ওঠার পরের দিন তার একটা শুটিং ছিল ফার্ম গেটে। তো আমার বলছে, আইসা বলছে যে মামা আজকে আমার একটা দুর্দান্ত শুটিং আছে, চলো দেখবা। নিয়ে গেছে, যাওয়ার পরে ফার্ম গেটে যাওয়ার পরে দেখলাম হাজার হাজার লোক ওয়েট করতেছে শুটিং স্পটে। সে যে ক্যান্সেল করে দিছে, বলছে না আজকে শুটিং হবে না, আমি করবো না। তো পরিচালক ওনারা সবাই ধারে কানে কানে কেউ কথা বলতে, কেন হবে না, কেন হবে না। বলে আরে এইটা কি শুটিং হইল নাকি? আপনারা যদি ইন্ডিয়ারে ডিফিট দিতে চান তাহলে ইন্ডিয়া থেকে তো ভালো মুভি করবেন, ওদেরটা নকল করবো কেন? আমরা ন্যাচারালি করব। কিভাবে করব আমি আপনাকে বলবো কানে কানে, এখন বলবো না। আপনি আগে শুটিং আজকে ক্যান্সেল, এটা একটা ব্যাকআপ। তো আমাকে নিয়ে যেয়ে কোনায় যেয়ে বলতেছে, শোনেন কালকে একটা টাইম ফিক্স করেন, ওই টাইমে এই আজকের এই শুটিং কালকে ওই টাইমে হবে, কাউকে জানাবেন না। আগে ক্যামেরাম্যান আইসা লুকাইয়া ওই কর্নারে বসে থাকবে, শিওর শট সে শুট করবে। আমি খোলা জিপ নিয়ে, ছেলে পেলে নিয়ে, হ্যাঁ, আইসা অতর্কিত হামলা, গাড়ির থেকে লাফায় লাফায় দাঁটা নিয়ে নামবে। মানুষ মনে করবে যে বাস্তব ছিনতাইকারীরা, কেউ রিক্সা ফেলাইয়া দৌড় দিবে, কেউ গাড়ি ফেলাইয়া দৌড় দিবে। আচ্ছা, ক্ষতি হোক মানুষের, 1 লাখ 2 লাখ 5 লাখ ক্ষতি হোক, দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু মানে জিনিসটা ন্যাচারাল হবে। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে ভালো হবে। আর এই যে মানুষজন দাঁড়ানো, সবাই দাঁড়াই রয়েছে দেখতেছে, এগুলা ন্যাচারাল না, মেকি মনে হবে। ন্যাচারাল জিনিসটা ফুটাইয়া তোলার জন্য ওই দিন আমার খুব ভালো লাগছিল তার এই জিনিসগুলা শুনে। মানে যা করতো সে মন থেকেই করতো। তারা কিন্তু ট্রেনিং দেওয়া লাগতো না। সে স্ক্রিপ্ট গুলা এনে একবারের জায়গায় 2 বার পড়তো, 3 বার পড়তো। যেমন তার প্রথম সিনেমা যেটা কেমন থেকে কেমন, তারা কেউ ট্রেনিং দেয় নাই। তারা যখন বলা হয়েছে এইটা, বলছে দ্যাটস অল রাইট। সেইটা প্রায় মনে হয়, আমি জানি না, অ্যারাউন্ড 70-80 বার এই মুভিটা ভালো করে দেখে তার ভিতরে ঢুকে সে তার থেকে সে ফুটে আসছে। আরেকটা জিনিস তার মধ্যে, এটা পারিবারিক গুণই ভক্তবৃন্দকে খুব স্নেহ করতো। অনেক সময় সে ঘর থেকে বেরোইছে, স্কুলের মেয়েরা গেটের সামনে ফুল নিয়ে দাঁড়ানো তার বাড়ির সামনে, বুঝছেন, সবাইকে ফুল নিত, থ্যাংক ইউ অটোগ্রাফ দিত, ভালো থাকো, বাইরে যেত। মানে ডাক গরিমা অহংকার তার মধ্যে ছিল না। প্রায় 29 বছর, হ্যাঁ 30 বছর সালমান শাহ নাই, কিন্তু এখনো যে তার ভক্তবৃন্দ আসেন, হ্যাঁ, এটা আসলে মানে এটা আপনার কি মনে হয়, এই যে এখনো তার ভক্তরা আসেন? আমি বিশ্বাস করবেন, আমি ফিল করি না যে সে নাই। যখন ভক্তরা আসে তখন ফিল করি, কিন্তু আমি যখন বাসায় থাকি আমার কাছে মনে হয় যে সে এইখানে আছে, ওইখানে আছে, বা বাইরে গেছে, আমি ফিল করি না।